আপনারা বাপ বেটা মিলে আমায় এইভাবে জোর করে তুলে এনেছেন, লজ্জা করেন আপনাদের? চোখে মুখে ক্রোধ আর রাগের আগুন দিয়ে কথাটা বলল জিতনি। ঠোঁটে এক চিলতে হাসি ফুটিয়ে রাহুল সাহেব বলল, মুখ সামলে কথা বলো জিতনি। আপনাদের মানুষের সাথে আর কিভাবে কথা বলবো? আপনাদের মতো জঘন্য মানুষ পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। এ পর্যায়ে চুপ করে থাকতে পারল না তুর্য। জিতনিকে উদ্দেশ্য করে রাহুল সাহেবকে বলল, আব্বা, ওরা কিন্তু চুপ থাকতে কন, ওরা কিন্তু বেশি কথা কয়। বাজান, সব সময় মাথা গরম করলে কি চলে? মেয়েটা বিয়ের সাজতে পার্লারে আসলো, সেখান থেকে আমরা তুলে নিয়ে আসলাম। রাগে তো দু একটা কথা বলতেই পারে। প্লিজ আঙ্কেল, আমি যেতে দিন। আজকে যদি বরপক্ষ এসে ফিরে যায়, আমার আব্বার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। মান সম্মান তোর আব্বার একলাই আছে, আমগো নাই, তাই না? তোর আব্বার কাছে আমার আব্বা 27 বার বিয়ের প্রস্তাব নিয়ে গেছে। প্রত্যেকবারই তোর আব্বা আমার আব্বারে অপমান করছে। মাঝে আমি কোনটা মারামারি করি, সিগারেট খাই, যা ইচ্ছা তাই করি, কিন্তু আমি তো তোর মন থেকে ভালোবাসি। বুঝ হওয়ার পর থেকে তোরই ভালোবাসি। তুই যদি একবার আমার হাতটা ধরতি, আমি ভালো হয়ে যেতাম। তা না করে তুই আর তোর ফ্যামিলি মিললা আমাকে শুধু ঘৃণাই করে যাস। তুর্য, এখন এসব কথা রাখ, কাজী সাহেবের কাছে ফোন দে। ওই ব্যাটা এখনো আসছে না কেন? দুই চোখ দিয়ে আষাঢ়ের ধারায় জলস্রোত প্রবাহিত হচ্ছে সিডনির। আর কতক্ষণ পর বরপক্ষ আসবে। হয়তো বাবা মা এখন খুঁজতে শুরু করে দিয়েছে। বরপক্ষ এসে যদি কোণে না পায়, বাবার মান সম্মান থাকবে না, সমাজে মুখ দেখাতে পারবে না। জিদনির কান্না দেখে রাহুল সাহেব বলল, জিতনি মা, কাইন্দ না। তোমার আব্বারে আমি কালকেও বলছি মেয়েটার বিয়ে অন্য জায়গায় দিয়েন না। আমার বোলায় অনেক ভালোবাসে আপনার মাইয়ারে। আপনার মাইয়ার অন্য কোথাও বিয়ে হয়ে গেলে আমার পোলাটা বাঁচবো না। কিন্তু তোমার আব্বা আমার কথার দামই দিল না। জিদনি চোখ মুছে এবার বলল, আপনারা আমায় ভালো ভালো যেতে দেন, নয়তো কিন্তু আমি পুলিশে দিব আপনাদের। জিতনি, তুমি ভুলে যাচ্ছ আমি এই এলাকার চেয়ারম্যান। পুলিশ আমায় কি করবে বলো? আমরা যে তোমায় তুলে এনেছি এর কোনো প্রমাণ নেই। হ্যাঁ, এইটাই আমার দুর্ভাগ্য যে আপনার মতো মানুষ চেয়ারম্যান। জিতনি, মুখ সামনে কথা বল কিন্তু। তুর্য, ওকে বলতে দে। কিছুক্ষণ পর রাহুল সাহেব আবারও বলল, তুর্য, কাজী সাহেব এখনো আসছে না কেন? এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। আর 5 মিনিট পর আসবে। তুর্য জিদনির দিকে তাকিয়ে বলল, তোর আব্বার সাথে চ্যালেঞ্জ করছিলাম না তোকে বিয়ে করবই? এবার তো দেখলি আমরা কি পারি। অমানুষটা সবই পারে। বেশি চটাং চটাং কথা বলতে শিখছিস, তাই না? জিদনি রাহুল সাহেবের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, অনেক হয়েছে, এবার আমায় যেতে দিন। আপনাদের কি সামান্য বিবেক বিবেচনা নেই? একটা মেয়ের বিয়ে ভেঙে দিচ্ছেন এভাবে। বিয়ে ভেঙে দিলাম কই? তোমায় আমার ছেলের সাথে বিয়ে দিতেই তো এখানে আনলাম। আর তোমার বাবা যে ছেলের সাথে তোমার বিয়ের আয়োজন করেছে তাদের থেকে আমাদের টাকা পয়সা আভিজাত্য কোনো দিক থেকে কম নেই, বরঞ্চ বেশি। শুধু টাকা পয়সা থাকলেই হয় না আঙ্কেল। তোর কি কি থাকা লাগে? চুপ করে বসে আছে জিদনি। কি করবে বুঝতে পারছে না। কাজী সাহেব মাত্র আসলেন। রাহুল সাহেব উঠে হ্যান্ডশেক করে বললেন, আসতে এত লেট করলেন যে? একটু কাজ ছিল চেয়ারম্যান সাহেব। আচ্ছা, তাড়াতাড়ি বিয়ের কাজ শেষ করুন। জিদনি এবার চেয়ার থেকে উঠে দাঁড়ালো, বলল, আপনি এই বিয়ে পড়াবেন না, ওনারা আমায় জোর করে ধরে এনেছে। আপনার কথা শুনেন না তো, তাড়াতাড়ি বিয়ে পড়ান। চেয়ারম্যানের কথা অগ্রাহ্য করার ক্ষমতা কাজী সাহেবের নেই। জিদনি চেঁচিয়ে বলল, মরে গেলেও কবুল বলবো না। যেতে পাগলামো করো না। তুমি যদি উল্টা পাল্টা কিছু বলো তোমার মা বাবার অবস্থা খারাপ হবে। নিরুপায় হয়ে বসে রইল জিদনি। রাহুল সাহেবকে জিদনি ছোটবেলা থেকে চেনে। লোকটা সব করতে পারে। বরপক্ষ অনেক আগে এসে পড়েছে। জিদনিকে পাগলের মতো খুঁজছে সবাই। পার্লার থেকে সেজে বের হওয়ায় সময় তুলে নিয়ে যায় জিদনিকে। কোথায় নিয়েছে বা কে নিয়েছে তা কেউ বলতে পারে না। জিদনির বাবার ধারণা তুর্য ছাড়া এ কাজ কে করবে। কিন্তু তুর্যের বাবা তো বলল তুর্য দেশের বাইরে চলে গেছে। কিন্তু ভাবতে পারছে না ও, মেয়ের বিয়ের সময় এমন ঘটনা, মান সম্মান এবার আর থাকলো না।
বরপক্ষকে কি বলবে, নাকি জিদ্দিকে কেউ কিডন্যাপ করেছে? জিদ্দির সাথে 17 ভরি গহনা ছিল, নাকি সন্ত্রাসীরা নিয়ে গেছে জিদ্দিকে? কিছুই ভাবতে পারছে না। কাজী সাহেব রাহুল সাহেবের দিকে তাকিয়ে বিরক্তির সুরে বলল। এ মেয়ে তো কবুল বলছে না। রাহুল সাহেব একটু নড়ে চড়ে বসে বলল, কাজী সাহেব, আপনি তো জানেন আমাদের বংশের একটা ঐতিহ্যবাহী প্রথা আছে, আমাদের কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না। আমার 14 পুরুষ এইভাবে মেয়ে তুলে এনে জোর করে বিয়ে করেছে। এই যে দেখেন, তুর্যের আম্মুকেও আমি কলেজ থেকে তুলে নিয়ে এসে বিয়ে করি। পূর্বপুরুষের কাছে শোনা, সবাই নাকি কবুল বলতে চায়নি। কবুল বলাতে আধা ঘন্টা সময় লেগেছে, কিন্তু এই মেয়ের অলরেডি 35 মিনিট পার করে ফেলেছে। কাজী সাহেব গভীর মনোযোগ দিয়ে রাহুল সাহেবের কথা শুনছে। লোকটা কত সাবলীলভাবে কথাগুলো বলছে। এভাবে কবুল বলানোর জন্য বসে থাকতে থাকতে অসহ্য হয়ে গেছে তুর্য। রাহুল সাহেবকে উদ্দেশ্য করে বলল, আব্বা, ও এত সহজে কবুল বলবে না, যা করার তাই করতে হবে। রাহুল সাহেব জিদ্দির দিকে আর চোখে তাকিয়ে তুর্যকে বলল, আর একটু অপেক্ষা কর না বাপ, এত তাড়াহুড়া করলে চলে? ছোটবেলা থেকেই তো আমরা দেখে আসছি জিদনি খুব জেদি, একই। আর 5 মিনিটের মধ্যে যদি ও কবুল না বলে, তারপর যা হবার হবে। কি করবেন কি আপনারা? মেরে ফেলবেন আমায়? আচ্ছা, মারুন। তুমি আমার বাড়ির হবু পুত্রবধূ, তোমায় মারবো এটা কি হয় বলো? যা করার তাই করব। চারিদিকে লোক পাঠিয়ে জিদ্দিকে খুঁজছে ওর বাবা মা। বরপক্ষকে অনেক অনুরোধ করে বসিয়ে রেখেছে। পাড়া প্রতিবেশী এক একজন এক এক রকম কথা বলছে। জিদ্দির মা কাঁদতে কাঁদতে জিদ্দির বাবার উদ্দেশ্যে বলল, তুমি একবার চেয়ারম্যান বাড়ি খোঁজ নিয়ে দেখো, আমার তো মনে হচ্ছে ওনারা জিদনিকে তুলে নিয়ে গেছে। নিয়ে গেলেও কি ওরা জিদনিকে বাসায় রেখেছে? আর আমার মনে হয় অন্য কেউ। তুর্য তো কয়েকদিন আগে দেশের বাইরে গেল। কান্নায় ভেঙে পড়েছে জিদ্দির মা। জিদ্দির বাবা চশমার ফাঁক দিয়ে চোখ মুছে বলল, কেঁদো না তুমি, টেনশন করো না, হার্টের প্রবলেমটা বাড়বে তাহলে। আমার একটাই মেয়ে, আমি কি করব? আমার মেয়েটা পাচ্ছি না। কাহার এমন শত্রুতা আমাদের সাথে? জিদ্দির বাবা কিছুক্ষণ চুপ থেকে বলল, এমনও তো হতে পারে তোমার মেয়ের সাথে কারো সম্পর্ক ছিল, তার সাথে পালিয়ে গেছে। কি আবল তাবল বকছ? কে এমন হয় না? হতে পারে না? আমি কাকে দোষারোপ করব বলো? চারিদিকে যত লোক পাঠিয়েছে কেউই খুঁজে পায়নি জিদ্দিকে। হতাশ হয়ে বসে রইল জিদ্দির বাবা। আত্মীয় স্বজনের মান সম্মান সব শেষ হয়ে গেল। আমি নিজে যাব জিদনিকে খুঁজতে। বাসা ভরা মেহমান, তার ভেতরে তুমি কোথায় যাবা? আচ্ছা, চেয়ারম্যানদের তো দাওয়াত দেওয়া হয়েছে, ওনারা কি এসেছে? চেয়ারম্যানকে তো তুমি কম অপমান করনি। তোমার কি মনে হয় উনি আসবে? আর তুর্য জিতনিকে শুধু ভালোবাসতো, কখনো রাস্তাঘাটে বিরক্ত করেনি। কি বলতে চাও তুমি? ওরকম একটা লাফাঙ্গা ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিয়ে দেবো? বরের বাবা এসে জিদ্দির বাবাকে বলল, আর কতক্ষণ বসে থাকবো? আপনাদের প্রবলেম কি বলুন? এরকম শুরু করেছেন কেন? এতক্ষণ এভাবে বসে থাকা বেমানান ব্যাপার। বরপক্ষ আসার পর কিছু খেতেও দেয়নি, খালি মুখে এতক্ষণ বসিয়ে রেখেছে। এরকম দুশ্চিন্তার মধ্যে এত সব কারোরই বা খেয়াল থাকে? জিদ্দির বাবা বিনয় শুরু বলল, আর একটু ওয়েট করেন প্লিজ। আপনাদের প্রবলেম কি বলেন তো? না, তেমন কোনো প্রবলেম নেই, আপনারা আর 10 মিনিট ওয়েট করুন। দেখুন, এভাবে ওয়েট করা বেমানান। আপনাদের প্রবলেম কি বলেন? জিদ্দির মা শান্ত গলায় বলল। জিতনিকে কারা যেন তুলে নিয়ে গেছে। বরের বাবা থ হয়ে গেছে কথাটা শুনে। জিদ্দির বাবা জিদ্দির মায়ের দিকে চোখ লাল করে তাকাচ্ছে, যার মানে ওনাকে এখন এটা বলছে কেন? এভাবে ওনাদের ওয়েট করানোর মানে খুঁজে পায় না জিদ্দির মা। আর সত্যি না বললেই বা উপায় কি? বরের বাবা বলল, কি বলেন এসব? এরকম হলে আমার মান সম্মান সব যাবে। লোকে আমায় কি বলবে? কত আয়োজন, কত টাকা খরচ হয়েছে। এক নাগারে কথাগুলো বলে যাচ্ছে বরের বাবা। লোকটা পাগলের মতো আচরণ করছে। জিদ্দির বাবা বলল, দেখেন, আমার একটাই মেয়ে, ছেলেটা তো ছোট, আমায় মেয়ে পাচ্ছি না। কতটা কষ্ট দুশ্চিন্তা আছি আমরা। চারদিকে লোক পাঠিয়েছি, আমরা আপনাদের ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু আমরা তো নিরুপায়। আমার মেয়েটা কারো তুলে নিয়েছে, কেন নিয়েছে কিছুই জানি না।
মেয়ে তুলে নিয়ে গেছে নাকি মেয়ে কারোর সাথে চলে গেছে? মুখ সামলে কথা বলুন। আমাদের মেয়ে নিখোঁজ, আগে আমার মেয়েটা বাঁচুক, তারপর বিয়ে। আপনারা ওয়েট করতে না পারলে চলে যান, অযথা চেঁচাবেন না। বরপক্ষে সবাই এক জায়গায় জড়ো হয়েছে। এক একজন এক এক রকম কথা বলছে। সব শুনেও না শোনার ভান করছে জিন্নির বাবা। বরপক্ষে সবাই রীতিমতো চিল্লা পাল্লা শুরু করেছে। জিন্নির বাবাকে বলছে, এটা কোন ধরনের অভদ্রতা? এভাবে আমাদের অপমান করলেন কেন? জিন্নির বাবা মাথায় হাত দিয়ে বসে আছে। এদের কিছু বলে লাভ নেই। শেষে অধৈর্য হয়ে বলল, আপনারা চলে যান। আপনাদের পুলিশে দিব, মানহানি মামলা করব। এবার আর চুপ থাকতে পারলো না জিন্নির মা। বলল, মূর্খ মানুষের মতো কথা না বলে এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যান। আমাদের মেয়ে পাচ্ছি না, আর ওনারা আমাদের পুলিশে দিতে আসছে। যা পারেন করেন। লোকজনের কথায় অতিষ্ঠ হয়ে যাচ্ছে জিন্নির মা বাবা। কথা না শুনে উপায় নেই, চুপচাপ সবার কথা শুনে যাচ্ছে। বরপক্ষের লোকজন আস্তে আস্তে চলে যাচ্ছে। যাওয়ার আগে বরের বাবা বলল, কাজটা ভালো করলেন না, আমাদের সব খরচ দিতে হবে, নয়তো থানায় যাব। ঘন্টা পেরিয়ে গেল, জিন্নি কবুল বলছে না। তুর্য বলল, বাবা, কবুল ছাড়া বিয়ে করা যায় না? সব বিয়ে যে কবুল বলতে হবে এমন তো কোনো কথা নাই। কাজী সাহেব হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। রাহুল সাহেব ধমক দিয়ে বলে, তুর্য, ইডিয়েটের মতো কথা বলিস না বাপ। কি করব বলেন, আর কতক্ষণ বসে থাকবো? এর ভেতরেই রাহুল সাহেবের ফোন বেজে ওঠে। তুর্যের মা শম্পা বেগমের ফোন। চেয়ার থেকে উঠে বারান্দায় গিয়ে ফোন রিসিভ করলো রাহুল সাহেব। ফোন রিসিভ করতে উপাস থেকে বলল, তুমি আর তুর্য কোথায়? তুর্যর তো আরো আগেই বাংলাদেশে আসার কথা, ও এখনো বাসায় আসেনি, ফোনও রিসিভ করছে না। আর সত্যি কথা বলো, তোমরা কি জিন্নির খবর জানো? এপাশ থেকে রাহুল সাহেব বলল, আরে শম্পা, এক নিঃশ্বাসে এত কথা বলা ঠিক নয়, একটু ধীরে সুস্থে কথা বলো। এত উদ্বিগ্ন হচ্ছ কেন? আমার মনে হচ্ছে তোমরা বাপ ছেলে মিলে জিন্নিকে তুলে নিয়ে গেছো। এভাবে বলতে নেই, বাজে শোনাই তো। আর আমি জিতনির খবর জানি না। পাগলের মতো কথা বলো না। ফাইজলামি রাখো, জিন্নি কোথায় সেটা বলো। অনেক বয়স হয়েছে, এবার ভালো হয়ে যাও। শম্পা, উল্টা পাল্টা বকো না, আমি কিচ্ছু জানি না। আমি অফিসে ইম্পর্টেন্ট মিটিং চলছে, রাখলাম। শম্পা বেগম আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল। এসব কাজে ঘোর বিরোধী শম্পা বেগম, তাই ওনাকে আপাতত এসব জানাতে চাচ্ছে না। কথা বলা শেষে বারান্দা থেকে এসে রাহুল সাহেব বলল, তুর্য, অনেক হয়েছে, এবার তুই কি ওর মা বাবার সাথে দেখা করে আয়। আঙ্কেল, বাবা মায়ের কোনো ক্ষতি করবেন না, পায়ে ধরি। পায়ে হাতে ধরতে হবে না, কবুল বলো। তুর্য উঠে রওনা হলো। জিন্নি যেন নিরুপায় হয়ে গেল। হেঁচকে দিয়ে কাঁদতে লাগলো। বুক ফাটা আর্তনাদের মতো মুখ থেকে অস্ফুট স্বরে বলল, কবুল। তুর্যের চোখ মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। কাজী সাহেব বলল, আরে মা, 3বার কবুল বলতে হয়। থাক, একবার বলাও যা, 3বার বলাও তা। কাজী সাহেব ফিক করে হেসে দিল। রাহুল সাহেব বলল, তুর্য, এত পাগল হলে চলে? জিদ্দি 3বার কবুল বলল। কাজী সাহেব বলল, তুর্য, তুমি কবুল বলবা না? কবুল কবুল কবুল। আরে বাজান, একটু ধীরে সুস্থে বল, একটু ফর্মালিটিস আছে না? আলহামদুলিল্লাহ, বিয়েটা ঠিকঠাক ভাবে সম্পূর্ণ হলো। জিদ্দি কেঁদেই চলেছে। রাহুল সাহেব বলল, জিতনি মা, কেঁদো না, এখন আর ভয় নেই। আমার এই লাফাঙ্গা ছেলেটাকে একদিন অনেক ভালোবেসে ফেলবা, দেখো। কাজী সাহেবকে বকশিস দিয়ে বিদায় করলো। যেহেতু বিয়েতে টাইম বেশি লেগেছে, বকশিসও বেশি দিতে হবে। জিন্নিকে একটা রুমের ভেতরে আটকে রেখে রাহুল সাহেব তুর্যকে বাইরে ডেকে দিল। বলল, প্রথমত জিতনির যেন হাতের নাগালে কোনো রকম ফোন না পায়, আর ওর ফোনটা তোর কাছে আটকে রাখবে। যে জায়গায় যাবি ও যেন ভুলেও সেই জায়গায় নাম না জানে। চোখ বেঁধে নিয়ে যেতে হবে। মেয়েটা তো প্রচুর জেদে, কখন কি করে বসে খেয়াল রাখিস। মোট কথা, যতদিন না ও কন্ট্রোলে আসে ততদিন ওকে বন্দি অবস্থায় রাখতে হবে। রুমে সবসময় লক করে রাখবে। আব্বা, এসব আমি আগে থেকে ভেবে আছি। ফাদার অ্যাডভান্স হয়ে গেছিস দেখছি, এখন জিতনিকে নিয়ে রওনা হ। বাবা, দিগন্তকে আমাদের সাথে দাও। রাহুল সাহেব কিছুক্ষণ চুপ থেকে বলল, দিগন্তকে নিয়ে কি হবে?
কিছু হবে না, তুমি দিগন্তকে নিয়ে আসো, নয়তো তুমি থাকো, আমি দিগন্তকে নিয়ে আসি। আমি বুঝতেছি না তুই দিগন্তকে দিয়ে কি করবে। আর এত প্রশ্ন করো না তো আব্বা। দিগন্তকে দিবে তারিন? ওর তো কয়েকদিন পরে এক্সাম। আমি তারিনাপুর কাছে ফোন দিয়ে বলছি তুমি ওকে নিয়ে এসো। ভুলেও বাসায় বিয়ের কথা বলিস না, 2 দিন পর বল, তোর মা জানলে আমায় ধুয়ে দিবে। বাসা লেট হচ্ছে, তুমি বাসায় যাও। আচ্ছা, আমি বাসায় গিয়ে দিগন্তকে নিয়ে আসি, তোরা ওয়েট কর। রাহুল সাহেব বাসার উদ্দেশ্যে রওনা হলো। রাহুল সাহেবের এক মেয়ে এক ছেলে, মেয়ে তারিনের ছেলে দিগন্ত। রাহুল সাহেব বাসায় পৌঁছাতেই শম্পা বেগম তেতো মেজাজ নিয়ে বলল, তুমি তো অফিসে ছিলেই না, আমি ম্যানেজারের কাছে জিজ্ঞেস করলাম মাত্র। রাহুল সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, এই বুড়ো বয়সে তুমি আমায় সন্দেহ করো? বিষয়টা সন্দেহ না, বিষয়টা হচ্ছে জিতনি কোথায়। দেখো, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে শম্পামণি, আমায় খেতে দাও। রাখো তোমার ঢং, আগে বলো কোথায় ছিলে। বাবা মায়ের চেঁচামেচি শুনে রুম থেকে বের হয়ে আসলো তারিন। বলল, কি হয়েছে তোমাদের, চেঁচাচ্ছ কেন? শম্পা বেগম তারিনকে উদ্দেশ্য করে বলল, তোর বাবাকে জিজ্ঞেস কর জিতনি কোথায়। আব্বা, জিদ্দির খবর তুমি জানো? জিতনি, তোর কাহিনী সুবিধার মনে হচ্ছে না, তুই কি এই বিষয়ে কিছু জানিস? আরে মা, কি বলো তুমি এসব, পাগল হয়ে গেছো? রাহুল সাহেব শম্পা বেগমের কথায় কান্না দিয়ে বলল, তারিন, দিগন্ত কোথায়? দিগন্ত ঘুমাচ্ছে আব্বা। আচ্ছা, ওকে ডেকে রেডি করে দে, লেট হয়ে যাচ্ছে। দিগন্তকে নিয়ে তুমি কোথায় যাবা? শম্পা, তুমি এত কথা বলো, দিন দিন বাঁচা হয়ে যাচ্ছ। রাখো তোমার রং ঢং, দিগন্ত তোমার সাথে যাবে না। তুমি বললেই যাবে না। তারিন, তুই দিগন্তকে রেডি করিয়ে দে। তারিন রুমে গিয়ে দিগন্তকে ঘুম থেকে তুলল। ঘুমো ঘুমো চোখে দিগন্ত বলল, জিদ্দি মামির সাথে মামার বিয়ে হয়ে গেছে তাই না? মামা বলছে বিয়ের পর তাদের সাথে আমায় নিয়ে যাবে। আর নানু কি সব জানাতে না করেছে? নানু ভেজাল করে। তারিন দিগন্তের মুখ চেপে ধরল। আস্তে কথা বল, তোর নানু শুনলে ঘূর্ণিঝড় হবে। জিদ্নির বাবার সামনে বসে একদিন আমি জিদ্নিকে মামি ডেকেছি বলে আমায় কত সব বলেছে। এবার বুঝবো মজা। কি মজা বুঝাবা? এই যে তার মেয়ে নিয়ে আমরা পালিয়ে যাচ্ছি, সব প্ল্যান তো আমার আর মামার। যেমন ভাগ্নে তেমন মামা। তাড়াতাড়ি যাও, তোমার নানা ভাই ওয়েট করে আছে। রাহুল সাহেব দিগন্তকে নিয়ে রওনা হলো। শম্পা বেগম ডেকে বলল, এই তুমি খেয়ে যাবে না? এতক্ষণ বসেছিলাম, কেউ তো খেতে দিল না। বুড়ো হয়েছে এখনো ফাজলামি যাইনি, আমার খাবার রেডি করছিলাম। আমি তো বুড়ো হয়ে গেছি? কথায় কথায় বুড়ো বলো, জোয়ান কাউকে খুঁজে নাও। মেজাজ খারাপ করো না তো। রাহুল সাহেব দিগন্তকে নিয়ে চলে গেল। মেজাজ খারাপ করে শম্পা বেগম সোফায় বসে রইল। তারিন এসে বলল, মা রেগে গেলা তো হেরে গেলা, বাবা তোমায় রাগিয়ে মজা পায়। এই জন্যই সবসময় এমন করবে, কোনো কথা বুঝি গায়েই লাগে না। কিছুক্ষণ চুপ করে থেকেই শম্পা বেগম আবারও বলল, আচ্ছা তারিন, দিগন্তকে নিয়ে কোথায় যাচ্ছে? আমি কি জানি। আমার একটাই আফসোস, তোমাদের আমার মতো বানাতেই পারলাম না, দুইজনই বাপের মতোই হয়েছিস। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফ্লোরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল শম্পা বেগম। তারিন বলল, মা, তুর্য জিদনিকে ভালোবাসে। জিদনির বাবা আব্বাকে তুর্যকে অনেক অপমান করেছে। আব্বা ওসব গায়ে মাখেনি তুর্যের কথা ভেবে। তুর্য যদি এখন জিদনিকে বিয়ে করে জোর করে, সেটা কি অপরাধ? যখন শুনেছি জিন্দিকে পাওয়া যাচ্ছে না, তখনই বুঝেছি এই কাজ আর কে করতে পারে। তোরা সবাই সব জানিস, কিন্তু আমায় বলিস না। তুমি যে সিন ক্রিয়েট করো। তুর্য আর জিদনি এখন কোথায়? তা জানি না। একটা মেয়ের বিয়ে ভাঙা কতটা অপমানের তা তোর বাবা বুঝে? বরপক্ষ এসে ফিরে গেছে, কত মানুষ এখন জিদনির বাবাকে কত কথা বলে। বারান্দায় পায়চারি করছে তুর্য। রাহুল সাহেব তুর্যকে নিয়ে এখনো আসছে না। রুমের ভেতর থেকে জোরে জোরে দরজায় আঘাত করছে জিদনি। দরজা ভাঙতে চাচ্ছে, বিদঘটে শব্দ হচ্ছে। তুর্য জানালার কাছে গিয়ে বলল, জিদনি, দরজাটা ভেঙে যাবে তো? জিদনি ঘেমে একাকার হয়ে গেছে, চোখে মুখে রাগ স্পষ্ট হয়ে ফুটছে। রুমের ভেতর থেকে চেঁচিয়ে বলল, দরজা খুলুন। তোমার শ্বশুর এসে দরজা খুলবে। এমন সময় তুর্যের ফোন বেজে ওঠে।
তুর্যের মা ফোন করেছে। ফোন রিসিভ করতে উপাস থেকে ভেসে আসলো, তোর বাবা অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটালে আয়। বাবার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে স্থির থাকতে পারলো না তুর্য। দরজা খুলে দিয়ে জিতনিকে বলল, আব্বা অ্যাক্সিডেন্ট করেছে, আমার হসপিটালে যেতে হবে, তুমি আমার সাথে আসো। জিতনি ভেবে পাচ্ছে না কি করবে। গায়ে এখনো বিয়ের সাজ, হাজার হোক অ্যাক্সিডেন্ট করেছে লোকটা, এখন পালিয়ে গেলে কেমন দেখায় ব্যাপারটা। তুর্যের সাথে হসপিটালে রওনা হলো জিতনি। হসপিটালে যেতেই দেখে রাহুল সাহেবের লাশ সাদা কাপড়ে আবৃত। দিগন্তে তেমন কিছু হয়নি, হাত ভেঙে গেছে শুধু। কেমন যেন ঘোরের মধ্যে আছে তুর্য, সব কিছু স্বপ্ন মনে হচ্ছে। মূর্তির মতন ঠাঁই দাঁড়িয়ে আছে তুর্য। এটা কি হয়ে গেছে? কাদার শক্তি হারিয়ে ফেলেছে। রুমের সামনে দাঁড়িয়ে আছে তুর্য, ভেতরে যাওয়ার সাহস হচ্ছে না। রাহুল সাহেবের মুখ থেকে সাদা কাপড় সরিয়ে বলল, তুর্য, ভয় পেয়েছিস? তুর্য একদম বোকা বনে চলে গেল। হাঁ করে রাহুল সাহেবের দিকে তাকিয়ে আছে, নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। তার মানে আব্বা তাকে ভয় দেখিয়েছে? লোকটা পারেও বটে, এমন কেউ করে? তুর্য রাহুল সাহেবকে জড়িয়ে ধরল। আব্বা, তুমি এমন কেন করলে? তুমি তো জানো আমি তোমায় কত ভালোবাসি। তুমি আমার বাবা, তুমি আমার বেস্ট ফ্রেন্ড, তুমি আমার সব। রাহুল সাহেব তুর্যের কাঁধে হাত দিয়ে বলল, এগুলো সব দিগন্তের প্ল্যান। রাস্তায় আসার পথে গাড়ির সাথে ধাক্কা লেগে হাতে ব্যথা পেয়েছো, সামনেই হসপিটাল, তাই ওকে নিয়ে আসলাম। তোর মায়ের কাছে ফোন দিয়ে বলে আমি নাকি অ্যাক্সিডেন্ট করেছে। তোর মা তো শুনে একদম অজ্ঞান হয়ে গেছে। তোর মা সকালে আমার সাথে খারাপ ব্যবহার করেছে, তাই একটু ভয় দেখাতে চেয়েছে। তোর মা তোকে ফোন দিবে তা আমি জানি নাকি? এইসব বলতে অট্ট হাসিতে ভেঙে পড়ল রাহুল সাহেব। তুর্যের চোখ ভিজে যাচ্ছে। রাহুল সাহেব বলল, আরে বাজান, আমি ঠিক আছে তো, তুই জিতনিকে নিয়ে চলে যা। জিতনির বাবা কোনো রকম খবর পেলে ওকে নিয়ে যাবে। জিদনি কোথায়? তুর্যের এতক্ষণ হোশে ফিরল। আসলেই তো, জিতনি কোথায়? তুর্য হসপিটালের জানালার ফাঁক দিয়ে দেখলো জিতনি হসপিটালের গেট ক্রস করে বাইরে বের হচ্ছে। জিতনি পালিয়ে যাচ্ছে। তুর্য রুম থেকে দৌড়ে হসপিটালের গেটের সামনে গেল। পেছন থেকে খপ করে জিতনির হাত ধরল। জিতনি আচমকা ভয় পেয়ে গেল। তোর এত বড় সাহস, তুই পালিয়ে যাচ্ছিস? এখন আর পাগলামি করে লাভ নেই, যা হওয়ার হয়েছে। কি হয়েছে? আমার হাত ছাড়ুন, আমি বাসা যাব, নয়তো লোক জড়ো করব। তুই আমার বউ, লোকে আমি কি করবে? তুর্য জিতনির হাত ধরে টানতে টানতে রাহুল সাহেবের কাছে নিয়ে গেল। রাহুল সাহেব পাশেই বসা শম্পা বেগমের। জিতনিকে দেখে শম্পা বেগম বলল, জিদনিকে বাসায় যেতে দাও, ও যদি স্বইচ্ছায় আমাদের বাসায় আসে তো আসবে, এভাবে জোর করি কি লাভ? রাহুল সাহেব চোখ রাঙিয়ে বলল, এই ব্যাপারে তুমি একটা কথাও বলবা না। ওর বাবাকে আমি চ্যালেঞ্জ করছিলাম, ওকে আমার বাড়ির বউ করবই। তারিন চুপচাপ বসে রইল, সবার কথা শুনছে। রাহুল সাহেব তুর্যের কানে কানে ফিসফিসিয়ে বলল, জিতনিকে নিয়ে চলে যা। কান্না ছাড়া কোনো উপায় খুঁজে পাচ্ছে না জিতনি। এই লোকগুলোর মাথায় কি কমন সেন্স নেই? এভাবে জোর করে কি ঘর সংসার হয়? রাহুল সাহেব ধমক খেয়ে শম্পা বেগম চুপ হয়ে রইল। শম্পা বেগম জানে রাহুল সাহেব তার সিদ্ধান্তে অটল। জিতনিকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে যেতে হবে। জিতনি মুখে আঁচল গুছে কাঁদছে। এবারে প্রত্যেকটা মানুষকে ওর অসহ্য লাগে, শুধুমাত্র তুর্যের আম্মু ছাড়া। জিতনি রাহুল সাহেবের উদ্দেশ্যে বলল, আপনি ক্ষমতা, টাকা পয়সার জোরে আজকে আমার সাথে অবিচার করলেন, এর মাসুল আপনি দিতে হবে। আপনি যেমন চ্যালেঞ্জে হারেন না, জিদনিও তেমন চ্যালেঞ্জে হেরে যাওয়া পছন্দ করে না। আজ আমি কিছু বলবো না, সময়ের অপেক্ষায় শুধু। এর পরিণতি কত খারাপ হবে ভাবতেও পারবেন না। জিদ্দির কথা শুনে রাহুল সাহেব ভ্রুকুচকে বলল, এত বড় বড় কথা বলতে নেই। জিতনি, তুমি ভুলে যাচ্ছ, তুমি আমার আব্বার সাথে কথা বলছো। জিদনি চাপা রাগ নিয়ে চুপ হয়ে রইল। এই মুহূর্তে কিছু বলে লাভ নেই, তাই চুপ থাকাই শ্রেয়। জিদনি চোখে জল মুছে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। রাহুল সাহেব জিদ্দিকে উদ্দেশ্য করে বলল, তোমার শাশুড়িকে এইভাবে তুলে এনে বিয়ে করেছিলাম, সেও খুব চড়া কথা বলছিল। কয়েকদিন পর সব ঠিক হয়ে যায়। শম্পা বেগম ধমক দিয়ে বলল, রাখো তোমার আজাইরা কথা।
কেন লজ্জা পাচ্ছ? দিগন্ত মিটি মিটি হাসছে। রাহুল সাহেব বলল, না না ভাই, হাসছো কেন? তোমাদের কাহিনী দেখে। তবে কি জানো নানা ভাই, একটা জিনিস খুব ভালো হয়েছে। কি ভালো হয়েছে? এই যে জিদনি মামির সাজগোজ জুয়েলারি সব খরচ ওনার বাপের, আমাদের কিছু হয় খরচ করতে হয়নি। রাহুল সাহেব ভাব নিয়ে বলল, এই রাহুল চেয়ারম্যান ছেলের বিয়েতে 50 লাখ টাকা খরচ করতে পারে। জিদনির গা ঝুলে যাচ্ছে। ফ্যামিলির বুড়ো মানুষগুলো যেমন, বাচ্চাগুলোও তেমন। জিদনি আর কাঁদছে না, কি যেন ভাবছে আনমনে। দিগন্ত বলল, তুর্য মামা যা ভয় পেয়েছে হসপিটালে সে। তুর্য দিগন্তর কান টেনে বলল, চুপ কর হারামি। তুর্য, গাড়ি এসে গেছে, যা তোরা। আবারও বলছি, মেয়েটাকে ওর বাসায় দিয়ে আসো। এখন বিয়ে তো হয়েই গেছে। রাহুল সাহেব শম্পা বেগমের কথায় কান দিচ্ছে না। দিগন্ত বলল, আমি যাব তুর্য মামার সাথে। হাতে ব্যথা নিয়ে তোর যেতে হবে না। এইটুকু ব্যথা কিছু হবে না। তুর্য জিদনির হাত ধরে টেনে গাড়ির কাছে নিয়ে যাচ্ছে। হাত ছাড়ানোর জন্য কোনো রকম জোর করছে না জিদনি। মনে হচ্ছে জিদনি নিজের ইচ্ছায় যাচ্ছে। জিদনিকে গাড়িতে বসে চোখ বাঁধল তুর্য। জিদনি ওনাদের কর্মকাণ্ড দেখে রাগ হওয়ার পরিবর্তে অবাক হচ্ছে। ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে এলিয়েন মনে হচ্ছে। জিদনি কোনো রকম বাধা দিল না, উদাস মনে বসে রইল। দিগন্ত যাচ্ছে ওদের সাথে। এই দিগন্তকেও বিরক্ত লাগে জিদনির। কতটুকু ছেলে, মাত্র 4-এ পড়ে, তাও ঠিক নানার মতো। মাঝে মাঝে নানা বাড়িতে বেড়াতে আসলে জিদনির সাথে পথে দেখা হলেই মামি মামি ডাকে। এই বিচ্ছুটার জ্বালায়ও অতিষ্ঠ জিদনি। গাড়ি চলতে আরম্ভ করলো। জিদনির চোখ বাঁধা, অস্বস্তি লাগছে খুব। ইচ্ছা করছে গাড়ি থেকে ঝাঁপ দিতে। গাড়িটা এখন অ্যাক্সিডেন্ট হলেও ভালোই হতো জিদনি। জিদনি বলল, আমার চোখ খুলে দিন। আগে জায়গা মতো যাই, তারপর তোমার চোখ খুলবো বউ। বউ ডাক শুনে জিদনির মেজাজটা এত খারাপ হচ্ছে, তুর্যকে সহ্য করার মতো ক্ষমতা আল্লাহ বোধ হয়তো ওনাকে দেয়নি। তুর্যকে দেখলে মেজাজ বিগড়ে যেত। তুর্য জিদনির কাঁধে হাত রেখে বলল, বললাম না তুমি শুধু আমারই হবে, সেজন্য আমি যে কোনো পন্থা অবলম্বন করতে পারি। কাঁধ থেকে হাত সরান। তুমি আমার বউ, এটা ভুলে যাচ্ছ। আর আপনারা ভুলে গেছেন লাজ লজ্জা কি? নির্লজ্জ মানুষ, এর পরিণাম ভালো হবে না। আমার আজ এর কথা শুরু করলা? তুর্য জিদনির গা ঘেঁষে বসেই বলল, আসো বউ, রোমান্টিক কথা বলে। মামা আমি কিন্তু গাড়িতে, বিষয়টা মাথায় রাখো। গাড়ি চলছে। লং জার্নি, খুব ভালো লাগে জিদনির। কিন্তু এত সবের মধ্যে ভালো লাগাটা আপাতত গায়ে মাখছে না। খুব বেশি অস্বস্তি লাগছে। চোখ এখনো বাঁধা। কি আজব মানুষ, চোখ বেঁধে দিয়ে যায় যাতে জায়গায় ঠিকানা না বলতে পারে। এভাবে বেঁধে রাখবে কতদিন? এভাবে জোর করেও বা কি হবে? তুর্য বলল, বউ এমন হতাশ ভাবে কি ভাবছ? তুর্যের কাছ থেকে বউ নাকটা খুব বেশি বিশ্রী লাগে। কানে হাত দিয়ে বসে আছে জিদনি। দিগন্ত বলল, মামা মামি তো কানে হাত দিয়েছে, তোমার কথা শুনতে বোধহয় বিরক্ত হচ্ছে। তুমি জোরে জোরে চিল্লিয়ে কথা বলো। এইটুকু ছেলে কিভাবে যে এত পেকেছে ভেবেই পায় না জিদনি। পাকার জন্য ফরমালিন দিয়েছে হয়তো। ইচ্ছা হয় 2 গালে 2টা কষিয়ে চড় দিতে। তুর্য দিগন্তের কথা মতো আরও জোরে জোরে চেঁচিয়ে বলল, বউ তোমার জোস লাগছে। জোস না মামা, জুস জুস। তুর্য দিগন্তকে চোখ রাঙিয়ে বলল, ছোট মানুষ ছোট মানুষের মতো থাকো। আজ পর্যন্ত শুনেছ আমাদের বংশে কেউ কোনো কালে ছোট ছিল, আর তুমি দুলার দুলার মতো থাকো। তুই মামু ভাগ্নের খুনসুটি চলছে। দিগন্ত আচমকা জিদনির দিকে তাকিয়ে ভয় মিশ্রিত কণ্ঠে বলল, মামা মামির কি হয়েছে? তুর্য জিদনির দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? মামির চোখ বুজে আছে কেন? ঘুমাচ্ছে বোধহয়। তুমি ভালো করে দেখো, ঘুমাচ্ছে নাকি মারা গেছে? কি আবল তাবল বলছিস? আরে মামা সত্যি, মামির তো পেট ওঠানামা করছে না। তুর্য এটুকু বিগড়ে গেল। পেট ওঠানামা করবে মানে? মানুষ শ্বাস নিলে তো পেট ওঠানামা করে, তা কি জানো না? তুর্য এবার সত্যিই ভয় পেয়ে গেল। তুর্য জিদনির দিকে তাকিয়ে নাকের কাছে হাত নিয়ে দেখলো নিঃশ্বাস নিচ্ছে নাকি। জিদনি হক চকিয়ে উঠল। শরীর ক্লান্ত লেগেছে খুব, তাই একটু ঘুমিয়ে গেছে। জিদনি বলল, প্রবলেম কি আপনার?
শরীরে হাত দিচ্ছেন কেন? দিগন্ত বলল তুমি নাকি মারা গেছো, তোমার পেট ওঠানামা করছে না। তুর্যের কথা শেষ না হতেই থামিয়ে দিল জিদনি। বলল, রাহুল চেয়ারম্যানের নাতি, সেই নাম তো রক্ষা করতে হবে না? তুর্য কিছুই বুঝল না। দিগন্ত তুর্যের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, মামা তুমি কিছু বলছো না কেন? মামি আমায় অপমান করছে তো। তোর মামির কথা তো আমি বুঝলাম না। বুঝবা কেন? তুমি তো এখনো ফিটার খাও। তুর্য কিছুক্ষণ চুপ থেকে দিগন্তকে বলল, একটা কথা বলতে ভাব, তুই তো পাকছিস কিভাবে? তোমাদের বংশে তো অকালে পাকার জিন আছে। তুই কি আমাদের বংশ? আর আমি তোর মতো তো পাকলাম না। না, আম্মু তো তোমাদের বংশ। বিষয়টা হচ্ছে নানার শরীরে পাকার জিন ছিল, যেটা তার পরবর্তী বংশধর অর্থাৎ তোমাদের শরীরে প্রকাশ পায়নি, কারণ জিনটা প্রচ্ছন্ন জিন। তোমাদের পরবর্তী বা তার পরবর্তী প্রজন্মে এই জিনটা প্রকাশ পেতে পারে। যেমন আম্মুর শরীর থেকে আমার শরীরে এসেছে, তোমার শরীর থেকে তোমার ছেলে মেয়ের শরীরে যাবে, আর তোমার ছেলে মেয়ে পাকনা হবে। দিগন্তের কথা মনোযোগ দিয়ে শুনছে জিদনি। এটুকু ছেলে পুরো জিন বিশেষজ্ঞ। তুর্য হাঁ করে তাকিয়ে আছে। বলল, তুই এত সব জানলি কিভাবে? আরে আব্বু সব সময় আমায় পাকনা বলে, আর পাকনা হওয়ার কারণ নাকি এটা ছোটবেলা থেকেই এটা বলে আসছে, তাই আমার মুখস্থ হয়ে গেছে। বা তুই চুপ কর, তোর কথা শুনলে আমি মাঝে মাঝে ছোট করে হার্ট স্ট্রোক করি। তুই রাহুল চেয়ারম্যানকে ওভার করে ফেলছিস। নানা বলছে মরার আগে চেয়ারম্যানই আমায় দিয়ে যাবে। দিগন্তের কথা শুনে জিদনি জোরে চেঁচিয়ে বলতে ইচ্ছা করছে, রবীন্দ্রনাথের সেই কথাটা কলিজে চার পোয়া হয়ে আসিল। এই বাড়িটা ছোটোখাটো একটা পাগলা গারদও বলা যেতে পারে। জিদনির বুঝতে বাকি রইল না এই ছেলেকে জ্বালিয়ে মারবে। জিদনি বলল, আমার চোখটা এবার দয়া করে খুলে দিন। দিগন্ত জিদনির কথা শুনে হাসতে হাসতে তুর্যের গায়ে লুটিয়ে পড়ল। এই বিচ্ছুটা আবার হাসে কেন? জিদনি ভেবে পায় না। তুর্য বলল, কি রে হাসছিস কেন? আমি বল, আমিও হাসি। মামি বলে তার চোখ খুলে দিতে, চোখে বাদ না খুলে চোখ খুলতে বলে। জিদনি ক্ষীণ শ্বাস ফেলে হতাশ হয়ে বসে রইল। তুর্য বলল, আর একটু ওয়েট করো, চোখ খুলবো না। কি ভাবেন আপনি? আমায় চোখ বেঁধে নিয়ে যাবেন আর আমি ভালোবেসে আপনার গলায় ঝুলে পড়ব? এসব চিন্তা ভাবনা মাথা থেকে ছাড়েন। আমাদের বংশে একটা ধারাবাহিকভাবে হয়ে আসছে, এবারও তার ব্যতিক্রম হবে না। সে দেখা যাবে। মামা মামির চোখে বাঁধন খুলে দাও। তোর কাছ থেকে এমন একটা বোকার মতো কথা আশা করিনি। ভালোবাসা মানুষের দুঃখ কষ্ট বুঝতে হয়। বরাবরের মতো এবারও ভাবা চাকা খেয়ে গেল তুর্য। ভ্রুকুচকেই বলল, ভালোবাসা নিয়েও গবেষণা করে ফেলছিস? আব্বু যদি আম্মুর কাজে হেল্প না করে তখন আম্মু বলে ভালোবাসা মানুষের দুঃখ কষ্ট বুঝতে হয়। আমি সেখান থেকে শিখছি। তুর্যের বোন তারিন তুর্যের দুলাভাই মানে সাজিদকে পছন্দ করে। সাজিদ তারিনকে দুই চোখে দেখতে পারে না। নিজের একমাত্র মেয়ে ভালোবাসার শোকে কাতর হয়ে গেলে রাহুল সাহেব জোর করে তারিনের সাথেই সাজিদের বিয়ে করে দেয়। ছেলে মেয়েদের ভালোবাসার বিষয়ে যথেষ্ট সচেতন রাহুল সাহেব। তারিনের অত্যাচারে অতিষ্ঠ সাজিদ। শ্বশুর ক্ষমতাশালী মানুষ, তাই সব মুখ বুজে সহ্য করে সাজিদ। তুর্যের কাঁধের ওপর ঘুমিয়ে গেছে জিদনি। দিগন্ত তুর্যের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। কিঞ্চিত লজ্জা পেল তুর্য। দিগন্ত বলল, মামার লজ্জা পেও না, চালিয়ে যাও। তুর্য দিগন্তের কান টেনে বলল, বাপ, আল্লাহর বস্তে মাফ কর। মামু আমি যে তোমাদের বাগনা, এটা যে ভাইরাল হয় না, খবরদার। কেন কেন? আমার বাপ তার তোমার বাপের মতো না যে এইভাবে জোর করে মেয়ে তুলে এনে দেবে। আবার সারা জীবন বিয়ে না করে থাকতে হবে। বিশাল বিলাসবহুল বাড়ি, আশেপাশে ছোট্ট খাট্ট পাহাড়, গেট হতে বাসায় ঢোকার দরজা পর্যন্ত রং বেরঙের ফুল। বাড়িটা সৌন্দর্যে ঘেরা। আশ্চর্যের বিষয়, আশেপাশে কোনো ঘর বাড়ি কিংবা লোকালয়ের চিহ্ন নেই। জিদনি ভেবে পায় না এটা কোন জায়গা। এরকমটা প্রথম দেখল। নেই কোনো কোলাহল, স্নিগ্ধ শীতল বাতাসের শন শন শব্দ। বাতাসের সাথে ভেসে আসে ফুলের ঘ্রাণ। তুর্য একটু দূরে দাঁড়িয়ে বাড়িটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। দিগন্ত ফুলগুলোই ভালো করে পর্যবেক্ষণ করছে। এরকম নির্জন জায়গায় এমন বাসা? বাসাটা সুন্দর,
তাই না জিতনি? তুর্যের কথায় বাস্তবে ফেরে জিতনি। বাসাটা আসলেই সুন্দর, কিন্তু তুর্যের কথায় সায় মেলাতে ইচ্ছা করছে না জিতনির। প্রায় কয়েক ঘন্টা পর চোখে বাঁধন খুলেছে, মাথাটা ঝিমঝিম করছে জিতনি, চোখে আবছা অন্ধকার দেখছে। জিতনির কয়েক মুহূর্ত তুর্যের দিকে তাকিয়ে থেকে বলল, চোখ বেঁধে এভাবে নিয়ে আসা কি খুব বেশি জরুরি ছিল? কোনটা কি ছিল জানি না, কিন্তু তোমায় পাওয়া ছিল আমার জন্ম জন্মান্তরের চাওয়া। নিজের চাওয়া প্রাধান্য দিলেন। যাকে চান তার চাওয়ার কথা ভাববেন না। জিতনি, আবেগের কথা কম বলো। যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সে তোমার চাওয়া ছিল না, তোমার ফ্যামিলির চাওয়া ছিল। আমার ফ্যামিলি আর আমার চাওয়া একই। তোমাদের চাওয়ার মূল্য আছে, আমার চাওয়ার মূল্য নেই। কত বছর ধরে তোমার পিছনে করেছে। তুমি বলো, আমি কি কখনো এমন কিছু করেছে যাতে তোমার সম্মান নষ্ট হয়? নাকি তোমার রাস্তাঘাটে বিরক্ত করেছে? তবু আমি ঘৃণা করার কারণ কি তোমার? জিতনি নিশ্চুপ। ওপরের বারান্দায় মাটির টবে রাখা সন্ধ্যামণি গাছের দিকে তাকিয়ে আছে দিগন্ত। দিগন্ত বলল, মামা অনেক হয়েছে, মামিকে এখন তার মতো থাকতে দাও তো। নানা না বলেছে ওনার কোনো প্রকার ডিস্টার্ব না করতে, এখানে উনি ওনার মতো থাকতে দাও। তুর্য দিগন্তর কান টেনে বলে, তোর মামিকে আমি আবার ডিস্টার্ব করলাম কোথায়? হঠাৎ অস্থির হয়ে জিতনি অসহায় ভঙ্গিতে বলল, বাবা মা খুব টেনশন করবে। তোমার বাবা মার টেনশন দূর করে দিব। বিস্ফোরিত কণ্ঠে জিতনি বলল, কিভাবে দূর করবেন শুনি? আর আমার ফোন কোথায়? তোমার ফোন আমার কাছে হেফাজতে আছে, চলো বাসার ভিতরে। জিতনি ধীর পায়ে বাসার ভেতর যাচ্ছে। বাসার ভেতরটা দেখে মনে হচ্ছে কোনো রাজপ্রাসাদ, কারুকাজ খচিত সব জিনিসপত্র। বাসার ভেতর বারান্দা ভরা ফুলের টব। দিগন্ত তুর্যের কানে ফিসফিসিয়ে বলল, মামা এই বাড়িটা কাদের? জিতনির কথাটা শুনতে পেয়ে চকিত হরিণীর মতো কান দুটো খাড়া করে রাখলো তুর্যের কাছ থেকে উত্তর শোনার কৌতূহলে। তুর্য বলল, জানি না, আব্বা জানে। এটা কোন জায়গা? সিক্রেট মামু। জিতনিকে কথা শোনার জন্য কান খাড়া করে আছে বিষয়টা বুঝে বাকি রইল না তুর্যর। বাসার ভেতরটা ঘুরে ঘুরে দেখছে তিনজন, সব কিছু পরিপাটি। দেখে মনে হচ্ছে এখানে কেউ থাকে। অবশ্য বাসাটা যার নিঃসন্দেহে লোকটাও সুখী। তুর্য জিতনিকে উদ্দেশ্য করে হাতের ডান পাশের রুমটা দেখিয়ে বলল, এটা তোমার রুম। তুর্য ড্রয়ারের ভেতর থেকে চাবিটা এনে দরজাটার তালা খুলল। দরজাটা দেখে মনে হচ্ছে কোনো রাজ সিংহাসনের ধার। তুর্য হেসে বলল, তুমি যদি পালিয়ে যেতে না পারো তাইতে মজবুত তালাওয়ালা দরজা, ভেতরে প্রবেশ করেন মহারানী। জিতনি কোনো কথা না বলে রুমের ভেতর ঢুকলো। জমকালো কারুকাজের আসবাবপত্র। রুমের ঠিক মাঝখানে একটা খাট, ড্রেসিং টেবিল, আলনা, টি টেবিল, ড্রয়ার আর দেয়ালে টাঙানো রবীন্দ্রনাথ আর কাজী নজরুলের ছবি। জিতনি ভালো করে চোখ ঘুরিয়ে দেখলো পুরো দেয়ালে কারুকাজ করা মণ্ডিত জিনিসপত্র, যা রুমের সৌন্দর্যটা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। দিগন্ত পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছে। জিতনি খাটের ওপর বসে রইল। তুর্যের সামনে থাকতে খুব বেশি অস্বস্তি লাগছে। তুর্য বলল, পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিপদে পড়বে। বাসা থেকে বেরিয়ে পাহাড়ি মানুষের হাতে পড়ো না ভুলেও, ওরা আমার থেকেও খারাপ। চাবিটা আমার কাছে থাকুক, বাড়ি গিয়ে দরজা লক করে রাখবো। আমি আর দিগন্ত পাশের রুমে। তোমার কোনো কিছু প্রয়োজন হলে জানলা দিয়ে আমায় ডাক দিও। জিতনি ফ্লোরের দিকে তাকিয়ে আছে, এমন ভাব করছে মনে হয় তুর্যের কথা শুনছেই না। তুর্য চেয়ার থেকে উঠে গিয়ে জিতনির পাশে খাটে বসলো। তুর্য বলল, ওই দিকটা ওয়াশরুম, ফ্রেশ হয়ে নিও। ফ্রেশ হয়ে পড়বো কি? ড্রয়ারের ভেতর শাড়ি আছে, তুমি শাড়িতে খুব মানায়। একবার বসন্ত বরণে হলুদ কালার একটা শাড়ি পরেছিলে, একদম পরীর মতো লাগছে তোমার। জিতনি একটু সরে বসে তুর্যের কাছ থেকে। তুর্য বলল, শোনো, ভয় পেও না, তোমার অনিচ্ছা সত্ত্বে তোমার স্পর্শ করবো না। জিতনি মনের ভেতর জমানো ক্ষোভ থেকে বলল, যা ইচ্ছে করতে পারেন। মুখে এটা বললেও জিতনি মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, যতটা খারাপ ভেবেছিল ততটাও খারাপ না। তুর্য আবারও বলল, আমি জানি যেদিন নিরুপায় বলে তুমি চুপ করে আছো, নয়তো আমায় কয়েকটা চর দিয়ে দিতে। জিতনি খাট থেকে উঠে দাঁড়িয়ে বারান্দার দিকে উকি দিল। তুর্যের দিকে তাকিয়ে বলল, আপনি যান, আমি ফ্রেশ হব। না গেলে কি করবেন? কিছু করার নেই, আমি নিরুপায়। তুর্য মৃদু হেসে রুম থেকে বের হয়ে গেল।
সূর্য বের হওয়ার পর জিদ্দি রুমের দরজার কাছে গিয়ে ধাক্কা দিতে লাগলো, দরজা খোলো কিনা। সুযোগ পেলে পালিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া ঘুরবে না জিদ্দি। দরজা লক করা, ধাক্কিয়ে লাভ নেই। জানালার কাছ থেকে তুর্যের গলা শুনে চমকে যায় জিদনি। বুঝতেই পারেনি তুর্য জানালার কাছে দাঁড়িয়ে থাকবে। জিদনি তুর্যের দিকে না তাকিয়ে ওয়াশরুমে রওনা হলো। ওয়াশরুমে গিয়ে অবাক হয়ে গেল জিদনি, বিস্ময় ভ্রু কুঁচকে ফেলল। জিদনির ব্যবহৃত ফেস ওয়াশ, সাবান সব এখানে রাখা। এটা কি করে সম্ভব? মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে কাপড় নেওয়ার জন্য। কাপড় না হয় আছে, ব্লাউজ পেটিকোট পাবে কোথায়? জিদনি দেখলো ব্লাউজ পেটিকোট সব রাখা আছে। তার মানে এভাবে তুলে এখানে নিয়ে আসার প্ল্যান অনেক আগে থেকেই। জিদনি কালো রঙের একটা শাড়ি হাতে নিল, জর্জেটের। সুতি কাপড় নেই কোনো, ভারী শাড়ি, সিল্কের শাড়ি, জামদানি শাড়ি, এগুলো পরে কি সবসময় থাকা যায়? জিদনি শাড়ি হাতে নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। ঝর্ণার নিচে দাঁড়িয়ে ভিজছে আনমনে, চোখ থেকে জল গড়িয়ে পড়ছে বাবা মায়ের কথা ভেবে। এখনো গোসল শেষ হয়নি? রুমের ভেতর থেকে তুর্যর কণ্ঠ পেয়ে চমকে যায় জিদনি। উত্তর দিতে ইচ্ছা করছে না। জিদনির কাছে থেকে কোনো উত্তর না পেয়ে তুর্য আবারও বলল, কি হলো? জিদনি নিজের অনিচ্ছাকৃতভাবেই বলল, আসছি। ব্লাউজ একদম জিদনির গায়ের বাপের। অবাক হয়ে যাচ্ছে জিদনি। চুলগুলো তোয়ালে দিয়ে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে জিদনি। তুর্যের সামনে থাকতে যত বেশি অস্বস্তি লাগে তার থেকে বেশি বিরক্ত লাগে। তুর্য জিদনির দিকে হাঁ করে তাকিয়ে আছে। তুর্য ঠোঁটে দুষ্টুমির হাসি দিয়ে বলল, তোমার চাহনিতে মন ভাঙচুর কারবার, তোমার মৃদু হাসিতে হারিয়েছে নিজেকে। অস্বস্তি পরিস্থিতিতে পড়ে যায় জিদনি। ইচ্ছা করছে রুম থেকে বেরিয়ে যেতে। আপনি এখান থেকে যান, আমার অস্বস্তি লাগে, বিরক্ত লাগে। তোমার অস্বস্তি বিরক্ত কিছু লাগে না? আমার সামনে আনিজে লাগে। জিদনি চুপ হয়ে দাঁড়িয়ে আছে। তুর্য খাটের কাছে চেয়ারে বসলো। কিছুক্ষণ চুপ থেকে বলে, আচ্ছা, আমায় এত বিরক্ত লাগার কারণ কি বলো তো? কিছু কিছু জিনিসের কারণ লাগে না। তুর্য পায়ের উপর পা দিয়ে আয়েশ করে বসে সিগারেট হাতে নেয়। ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে, এই যে আমি সিগারেট খাচ্ছি, তুমি যদি একবার না করো আমি খাবো না। সিগারেটের গন্ধে দম বন্ধ হয়ে আসে জিদনির। কি বিশ্রী গন্ধ! এগুলোর ভেতর মানুষ কি যে স্বাদ পায় ভেবেই পায় না জিদনি। পুরো রুমে সিগারেটের গন্ধ ভরে গেছে। জিদনি নাকে কাপড় চেপে রেখেছে। রুমের দরজার সামনে গিয়ে জোরে জোরে শ্বাস ফেলে বলে, সিগারেট যদি খেতে হয় আপনার রুমে বসে খান, আমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না। সে কি, রুমটা তোমার হয়ে গেল? জিদনি দরজার সামনে থেকে এসে সোজা রুমের বারান্দায় চলে গেল। বারান্দাটা রুমের ভেতর থেকে দেখছে এতক্ষণ। ভেতর থেকে বোঝা যায়নি এত সুন্দর। কত যে ফুল গাছ লাগানো, জিদনি এগুলোর নামও জানে না। বারান্দায় বসার জন্য চেয়ার টেবিল রয়েছে। বারান্দা থেকে নিচে তাকাতেই চমকে যায় জিদনি। বিভিন্ন রকমের ফল গাছ, আপেল, আঙুর, কমলা ফল, আরও অনেক ফলে ভরা গাছটা। জিদনি অবাক চোখে দেখছে। আপাতত মন খারাপ নেই। এই পরিবেশ যে মন ভালো হওয়ার আহ্বান জানায়। এগুলোর পরিচর্যা করে কে, কোন মালি দেখছে না তো? জিদনি গাছে ফোটা ফুলের ঘ্রাণ নিচ্ছে চোখ বুঝে। বিশেষ করে এখানকার বাতাস না ঘ্রাণে ভরপুর। জিদনি ফুলের রেণু শ্বাসের সাথে ফুসফুসে প্রবেশ করলে হাঁপানি হবে। পিছনে ফিরে তাকায় জিদনি। তুর্য দাঁড়ানো, হাতে আধা খাওয়া সিগারেট। তুর্য সিগারেটটা ফ্লোরে ফেলে দিয়ে বলে, তোমার ইচ্ছা হলে এখান থেকে ফল ছিঁড়ে খেতে পারো, কি কিছু বলবে না। ফুল ছিঁড়েও খোপা দিতে পারো। জিদনি তুর্যের দিকে না তাকিয়ে বাইরের দিকে তাকিয়ে পরিবেশটা দেখছে। মুখ দেখা যাচ্ছে না ওর। তুর্য বলে, আমি একা একাই কথা বলে যাচ্ছি, দিগন্তটাকে আমি যাচ্ছি। তুমি ভেজা চুল এখনো পেঁচিয়ে রেখেছো কেন? ঠান্ডা লাগবে তো, রুমে যাও। ড্রেসিং টেবিলের সামনে সব আছে, চোখে একটু কাজল দিও। তুর্য রুম থেকে চলে গেল। দিগন্ত কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তুর্যকে দেখেই একগাল হাসি দিয়ে বলল, মামু বউ বুঝি পাত্তা দিচ্ছে না? দিবে দিবে, আস্তে আস্তে দেবে। তুর্য চোখ বড় বড় করে দিগন্তের দিকে তাকিয়ে আছে। দিগন্তের শার্টের কলার ধরে বলে, আর যদি এসব তোর মুখে শুনে একদম পাহাড়িদের কাছে বিক্রি করে দিব, সে টাকাতে জুম চাষ করবো পাহাড়ে। আমার থেকে দিদনি মামির দাম বেশি, ওনার বিক্রি করা ব্যবসায় পুঁজি অনেক হবে।
তুর্য দিগন্তের গাল টেনে বলে, কত সাথের বউ আমার, একদম কানের উপর দিব তোর। হ, স্বাদের বউ বলেই তো পিছনে পিছনে নাচাচ্ছে। হারামজাদা, একদম নানার মতো কথা বলে। আমার নানা আর তোমার আব্বা, তুমি তো আমার থেকে এক কাঠি উপরে। দিগন্ত আশেপাশে তাকিয়ে বলে, তবে কি জানো, জায়গাটা খুব সুন্দর। সুন্দর তো কি হয়েছে? তুমি তো জানো আব্বু কেমন, তোমাদের একদম সহ্য করতে পারে না। আব্বু তো আর আমার জন্য মেয়ে তুলে নিয়ে আনবে না, আর আমি তোমার বাগনা, এ কথা জানলে কেউ মেয়ে দিবে না। তুমি কিন্তু আমার জন্য মেয়ে তুলে এনে এমন বাড়ির ব্যবস্থা করে দেবে। তুর্য দিগন্তের বলার ভঙ্গি দেখে হাসি চেপে কান টেনে বলে, এই বয়স কত রে তোর? এই বয়সে বিয়ের চিন্তা করছিস? বারান্দা থেকে রুমে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে জিতনি। ড্রেসিং টেবিলে সব কিছু পরিপাটিভাবে রাখা আছে। এত নিখুঁত পরিকল্পনা! জিতনি মনে মনে হাসে। চোখে কাজল দেওয়া জিতনির খুব পছন্দের, কিন্তু তুর্য বলেছে এখন আর দেবে না। কপালে ছোট্ট একটা টিপ দিল। চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকাচ্ছে। বারান্দায় স্নিগ্ধ বাতাসে চুল শুকাতে পারো না? এত সুন্দর বাতাস থাকতে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছ? বারান্দায় চুল খুলে দাঁড়িয়ে থাকবা, বাতাসে চুলগুলো উড়বে আর শুকাবে, একদম পরীর মতো লাগবে তোমায়। জিতনি তুর্যের দিকে তাকিয়ে আছে। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে আবারও চুল শুকাতে মন দিল। তুর্য জিতনির হাত থেকে টান দিয়ে হেয়ার ড্রায়ারটা নিয়ে গেল। জিতনি হাঁ করে তাকিয়ে আছে। তুর্যর আগে দাঁত কিরমির করে বলে, আমার কথা না শুনলে আমার সবচেয়ে বেশি রাগ হয়। খারাপ আচরণ করতে বাধ্য করো না প্লিজ। জিতনি কিছুটা ঘাবড়ে গিয়ে চুপ করে থাকে। তুর্য চেঁচিয়ে বলল, চোখে কাজল দাও। জিতনি কাঁপা কাঁপা হাতে চোখে কাজল দিচ্ছে। হালকা করে দিলে কেন কারো করে দাও? জিতনি নিজের অনিচ্ছা সত্ত্বেও দিল। তুর্য ড্রেসিং টেবিল থেকে একজোড়া কালো ঝুমকো নিয়ে বলে, এই ঝুমকোগুলো কানে দাও, আর তোমার পরনে যে গহনাগুলো ছিল ওগুলো যত্ন করে রেখে দাও, তোমার বাবাকে ফেরত দেব। জিতনির চোখ দিয়ে জল গড়াচ্ছে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে জিতনি। আরে কাঁদো কেন? কালচার নষ্ট হয়ে যাবে তো। তুর্য আবারও ধমক দিয়ে বলে, কান্না থামাতে বলছে। জিতনি চোখ মুছে ঠাঁই দাঁড়িয়ে থাকে। তুর্য এক মুঠো খাঁজ কাটা কালো ছুরি দিয়ে জিতনির হাতে দিয়ে বলল, চুরিগুলো পড়ো। জিতনি ছুরি হাতে পড়তে পড়তে বারান্দায় চলে গেল। তুর্য জিতনির পেছন পেছন গেল। জিতনি চুলগুলো ছেড়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। রান্না করতে পারো? না। তাহলে রান্না করবে কে? জানি না। ফলমূল খেয়ে থাকতে হবে তাহলে। জিতনি কোনো কথা বলছে না। তুর্য বলে, তুমি তো বই পড়তে ভালোবাসো, তাই না? জিতনির মাথা ঝেঁকেই উত্তর দিল, হ্যাঁ। বোবা মানুষের মতো মাথা ঝাঁকাও কেন? মুখ কি হয়েছে? জিতনির কাছ থেকে কোনো উত্তর না পেয়ে তুর্য চলে গেল। জিতনি মনে মনে তুর্যের গুষ্টি উদ্ধার করছে। জিতনি পা টিপে টিপে তুর্যের রুমের কাছে গেল। দরজার কাছ থেকে রুমের ভেতরে উকি দিল। মামি কি খুঁজছ? দিগন্তের কথায় চমকে ওঠে জিতনি। থতমত খেয়ে বলে, না, কিছু না। মামাকে খুঁজছ তাই না? হ্যাঁ। মামা তো বাড়ির বাইরে গেছে। তুমি তোমার মামাকে ডেকে আনো, যাও। দিগন্ত খুশি মনে দৌড়াতে দৌড়াতে চলে গেল। স্বস্তির নিঃশ্বাস ফেলে রুমে ঢুকলো জিতনি। পুরো রুম তন্ন তন্ন করে খুঁজলো, কোথাও ফোন পেল না। দরজার সামনে বারবার উকি দিচ্ছে, দেখছে তুর্য আসছে কিনা। ফোন না পেয়ে হতাশ হয়ে দাঁড়িয়ে আছে জিতনি। জিতনির বাবা মা কিছুতেই জিতনির সন্ধান মেলাতে পারেনি, চেষ্টার কোনো ত্রুটি রাখেননি। বারান্দায় চুপচাপ বসে আছে জিতনির বাবা। বারান্দায় বসে বাইরের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। লোকটা একদম মন মরা হয়ে গেছে। কারোর সাথে কথা বলে না, বাসা থেকে বের হয় না, এভাবেই বসে থাকে। ঠিকমতো খাওয়া দাওয়া নেই। চশমার ফাঁক দিয়ে মাঝে মাঝে চোখ মুছে আবারও এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। একটু চেয়ারম্যান বাড়ি যাবা? বিস্ফোরিত দৃষ্টিতে জিন্নির মায়ের দিকে তাকালেও জিন্নির বাবা। জিন্নির মা আমতা করে বলল, দেখো, যে যাই বলুক, আমার মনে হচ্ছে রাহুল চেয়ারম্যানই জিতনিকে তুলে নিয়ে গেছে। জিন্নির বাবা চোখ থেকে চশমাটা খুলে ফ্রেমটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। অনেকক্ষণ পর মুখে বলল, তারা যে জিতনিকে তুলে নিয়েছে সে প্রমাণ কি আমাদের কাছে আছে?
প্রমাণ থাকতে হইবে কেন? ওনাদের আমরা জিজ্ঞেস করে দেখব। জিজ্ঞেস করলেই কি তারা বলবে? আমরা বলবো যা হওয়ার হয়েছে, আপনারা এখন আমাদের মেয়ে ফেরত দেন, আমরা তুর্যকে মেয়ের জামাই হিসেবে মেনে নিব। জিদনির বাবা নড়ে চড়ে বসে বলে, জিদনির মা, আমি এই চেয়ারম্যান বেটাকে চিনি। শালার পশমে পশমে শয়তানি বুদ্ধি। জিদনি তাদের কাছে থাকলে এত সকালে বলবে না। জিজ্ঞেস করতে দোষ কি? হুদাই জিজ্ঞেস করার কি দরকার বলো? অনেক সময় দরকার ছাড়াও আমরা অনেক কাজ করি মনের শান্তির জন্য। এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়ে জিদনির মা। কাঁদতে কাঁদতেই বলে, আমার একটাই তো মেয়ে, আমরা কার কি ক্ষতি করেছি বলো? আমার মেয়েটাকে কেন মানুষ তুলে নিয়ে গেল? কেঁদে আর কি হবে? কেঁদো না। হাট বাজারে যেতে পারি না মানুষের কথার জন্য। সবারই একই কথা, মেয়ে পাইছেন? মেয়ে কই গেছে? কোথায় গেছে? এজন্য ঘরে বসে থাকি। চলো না একবার যাই চেয়ারম্যান বাড়ি। যাব। তিহান কই, স্কুলে গেছে? গেছে। ছেলেটা স্কুল গিয়ে শান্তি পায় না মানুষের কথার জন্য। বলতে দাও মানুষকে। বলতে বলতে বিরক্ত হয়ে আর বলবেও না। ওসবে কান দিও না। থানা থেকে নোটিশ এসেছে জিদনিদের বাসায়। বরপক্ষ মানহানি মামলা করেছে। তাদেরকে বিয়ের যা যা খরচ হয়েছে দিতে হবে। যেই ছেলের সাথে জিদনির বিয়ে হওয়ার কথা, সে ছেলেও জিদনিকে পছন্দ করে। জিদনির বাসায় বিয়ের প্রস্তাব দিয়েছে। যোগ্য ছেলে, তাই আর না করেনি জিদনির বাবা। জিদনির বাবা হতাশ হয়ে বলে, থানায় যেতে হবে। যাবে না তুমি থানায়? কেন যাবে? আমরা কি মেয়ে লুকিয়ে রেখেছি যে আমাদের নামে মামলা করবে? থানা পুলিশ আমাদের এসব যুক্তি মানবে না। টাকা দিয়ে মামলা লেখাইছে, টাকার গুণ তো গাইবেই। জিদনির মা ভয় জড়ানো কণ্ঠে বলে, ওরা যদি তোমায় থানায় আটকে রাখে? বিপদ যখন আসে তখন চারদিক থেকে আসে। আটকে রাখলে আর কি করার? ওনারা বিয়ের খরচের আদায়ের জন্য এমনটা করেছে। আর বলছে আমরা নাকি জিতনিকে লুকিয়ে রেখেছি ওই ছেলের সাথে বিয়ে দিব না বলে। ভাবছি থানায় যাওয়ার আগে একবার চেয়ারম্যান বাড়ি যাব। সে না হয় যাবা। জিদনির বাবা উদাস মনে বলে, মানুষ কত বেঈমান। নিজের চোখে দেখে গেল মেয়েটা পাচ্ছি না, সন্তান হারানোর শোক বুঝে না। অমানুষ। থানায় কেস করে। এমন মানুষের সাথে আত্মীয়তা না করে ভালো হয়েছে। তুর্য পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছে। আকাশটা কত কাছে দেখাচ্ছে। চারিদিকে তাকালে মনে হয় গাঢ় সবুজ রং ছিটানো। এভাবে জোর করে কি ভালোবাসা পাওয়া সম্ভব? কত বছর ধরে জিদ্দির পেছনে পড়েছিল, একদিন ভালো করে কথাও পর্যন্ত বলেনি। সেই মেয়েকে বন্দি করে ভালোবাসা আদায় করা আদৌ সম্ভব? দীর্ঘ নিঃশ্বাস ফেলে তুর্য। মনে মনে ভাবে, যাই হোক, হতাশ হওয়া চলবে না, সর্বোচ্চ চেষ্টা করতে হবে। মামা মামি তোমায় ডাকে। তুর্য কিছুটা চমকে গিয়ে বলে, তোকে না বলছি তোর মামিকে পাহারা দিতে? তুই কি বাসায় একা রেখে চলে আসলে কেন? যদি পালিয়ে যায়? তুর্য আর এক মুহূর্ত ওখানে না দাঁড়িয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো। পুরো রুম খুঁজেও কোনো লাভ হলো না। জিদ্দি সব গুছিয়ে রাখছে যাতে বোঝা না যায় এখানে কেউ কিছু খুঁজছে। জিদ্দির হঠাৎ দেখলো খাটের নিচে জিদ্দির ফোন। দেখে যেন খুশিতে আত্মহারা হয়ে গেল। তাহলে এই বন্দি অবস্থা থেকে মুক্তি পাওয়া যাবে, বাবা মাকে সবটা জানানো যাবে। জিদ্দির চোখে মুখে খুশির বহিঃপ্রকাশ। তুর্য এসে পড়বে এই ভেবে তাড়াতাড়ি ফোনটা হাতে নিয়ে বাসার ফোন নাম্বারটায় ডায়াল করার সময় বুঝতে পারলো ফোনে সিম নেই। নিমিষে সব আনন্দ উবে গেল। এই মুহূর্তে কষ্ট দুঃখে জিদ্দি হতাশ হয়ে গেল। খুব রাগ হচ্ছে। ফোনটা ফ্লোরে ছুঁড়ে মারলো, ভেঙে চুরমার হয়ে গেল ফোনটা। হঠাৎ জিদ্দির মাথায় আসলো বাসা পুরো ফাঁকা, এখন পালানোর উত্তম সুযোগটা কিছুতেই হাতছাড়া করতে ইচ্ছা করছে না। বাবা মা হয়তো তার জন্য চিন্তায় শেষ হয়ে যাচ্ছে। কত মানুষ কত রকম কথা বলছে তাদের। জিদ্দি নিচে নেমে মেইন দরজা দিয়ে উঁকি মেরে দেখলো তুর্য আসছে কিনা। না, কোনো মানুষের চিহ্নও দেখা যাচ্ছে না। জিদ্দি পা বাড়ালো বাড়ির বাহিরে, দ্রুত হাঁটতে লাগলো। জিদনি, কোথায় যাচ্ছ? আটকে উঠে পিছনে ফিরে তাকায় জিদনি। অস্ফুট স্বরে বলল, আপনি? হ্যাঁ আমি। পালিয়ে যাচ্ছিলে? পালিয়ে যাব কিভাবে? কিছুই তো চিনি না। পাহাড়ির হাতে পড়ার ইচ্ছে নেই। বাড়িটা খুব সুন্দর, তাই দেখছিলাম। আর আমার ক্ষুধা লেগেছে, ভাবছি আপেল খাবো।
এক নাগারে কথাগুলো বলছে জিদনি। তুর্য বলল, তুমি খুব জেদি, চাপা স্বভাবের, তা আমি জানি, কিন্তু এত সুন্দর মিথ্যা বলতে পারো তা জানা ছিল না। তুমি বাড়ির সামনের দিক থেকে দেখলে আমি আসতেছি কিনা, আমি যে পিছন দিক থেকে আসবো তা তুমি বুঝতে পারো না। আর আপেল গাছ বাড়ির পিছনে, সামনে না। ভালো ব্যবহার করি তা ভাল লাগে না, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কিচ্ছু ভাল লাগে না। আপনাদের বাবা ছেলেকে উচিত শিক্ষা না দেওয়া পর্যন্ত আমার ভালো লাগবে না। তুর্য জিদনির হাত চেপে ধরে বলে, কি শিক্ষা দিবি তুই বল? হাত ছাড়ুন, লাগছে। তুর্য জিদনিকে কিছু বলার সুযোগ না দিয়ে হাত ধরে টেনে রুমে নিয়ে যায়। রুমের দরজা বাহির থেকে লক করে দেয়। দিগন্ত তুর্যের পাশে দাঁড়িয়ে আছে। তুর্য দিগন্তের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলে, তোকে কি বলে গেছিলাম? দিগন্ত ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। তুর্যের রাগ খুব বাজে জিনিস, একদম আউট অফ কন্ট্রোল। দিগন্ত গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, কখন আবার গালে চড় মেরে না বসে সেই ভয়। দিগন্ত বলে, মামি তো বলল। দিগন্তের কথা শেষ না হতে থামিয়ে দেয় তুর্য, বলে, চুপ, একদম চুপ। জিতনি বললে আর তুই লাফাতে লাফাতে আমার কাছে চলে যাবে? তুই কি ফিটার খাস? সরি মামু। তুর্য জানালার দিকে উকি মেরে জিদনির উদ্দেশ্যেই বলল, আর যদি কখনো বাড়ির বাইরে এক পা দিস, আমার থেকে খারাপ কেউ হবে না। জিদনি খাটের ওপর উপর হয়ে শুয়ে কাঁদছে। জিদনি মন খারাপও সহ্য হয় না তুর্যর, কান্না তো দূরে থাক, সবসময় জিদনির হাসি মুখ দেখতে চায়। তুর্য আর এক মুহূর্ত ওখানে না দাঁড়িয়ে নিজের রুমে গেল। রুমে গিয়ে চোখ ছানা বড়া। জিদনি ফোনটা ভেঙে চুরমার। তার মানে জিদনি ফোন খুঁজে পেয়ে দেখে ফোনে সিম নেই, তাই জিদে ভেঙে ফেলেছে। আর বাসায় কেউ নেই এই সুযোগে পালিয়ে যেত। আজকে যদি জিতনি পালিয়ে যেত কি হতো বল? আমার সব চেষ্টার বৃথা হতো। তুমি মামিকে বাসায় একা রেখে গেলে কেন বলো? আর দরজা তালা না লাগিয়ে গেলে? ভুলে গেছে তালা লাগাতে। তুর্য দিগন্তকে কাছে টেনে বলে, রাগ করছিস বাপ? ধমক দিছি বলে? কেউর সাথে রাগ দেখাতে পারো না, তাই আমার সাথে রাগ দেখাচ্ছ? দেখো মামু, যেখানে পুরো এলাকার মানুষ আমায় ভয় পায়, সেখানে মেয়েটার জন্য আমার কত ভোগান্তি পোহাতে হচ্ছে। আমি রাজনীতি, লেখাপড়া, আমার রাজত্ব সব ছেড়ে ওই ছেলের পেছনে পড়ে আছে। আর ওই কি ভাবটাই না করে। তোমার এটাই হওয়া উচিত ছিল। তুমি বাইক চালিয়ে গেলে কত মেয়েরা তাকিয়ে থাকতো, আর এই শয়তান মেয়ে কি ভাব করে। এটাই তো আমাদের ভাগ্য মামু। কোনটা? এছা আমি যারা চাই রে বিধি, সে আমারা চায় না। যে আমারা চায় তারে ভালো লাগে না। হয়েছে, গান করতে হবে না। তোমার যা ভয়েস, এই পাহাড়ে পশু পাখিগুলো ভয় পাবে। তুই আমার অপমান করিস না। স্কুলে গান গেয়ে কত পুরস্কার পেয়েছে, এখন তো বিড়ি সিগারেট খেয়ে ভয়েসের অবস্থা। বিড়ি সিগারেট খেলে ভয়েস নষ্ট হয়। তোর আব্বার কাছে জিজ্ঞেস করিস। আমার আব্বা তোমার মতো এসব খায় না। তোর আব্বা টাকা পাবে কই? আমার বাবার তোমাদের থেকে বেশি টাকা আছে। কত টাকা আছে তোর বাপের? 10,000 টাকা। মামু, টাকা পয়সার হিসেবে তুই এখনো কাছে। এই সাবজেক্টে ফরমালিন দেয়নি এখনো। তুর্যের যতই মন খারাপ থাকে, দিগন্তের কথা শুনলে মনটা ফুরফুরে লাগে। এত কথা বলতে পারে ছেলেটা। ফর্সা গোলগাল চেহারা দিগন্তের, গালগুলো গুলুমুলু টাইপ, একদম তুলতুলে, চুলগুলো ভ্রুর আগ পর্যন্ত একটু ব্রাউন কালার। হাসলে গালে টোল পড়ে, সামনের দাঁতগুলো বাঁকা, থুতনিতে একটা কালো কুচকুচে তিল, চোখগুলো বড় বড় জোড়া ভ্রু। এই ছেলের পেছনে যে বড় হলে মেয়েরা লাইন দেবে সে বিষয়ে সন্দেহই নেই। এখনই নাকি ক্লাসের সব মেয়েরা ওর জন্য পাগল, সবাই ওর সাথে বসতে চায়, ওকে চকলেট কিটকাট খাওয়ায়। তুর্যের কাছে বসে বসে আবারও এসব গল্প করে দিগন্ত। তুর্য হাসতে হাসতে খুন। অনেকক্ষণ বিছানায় শুয়ে শুয়ে কাঁদতে কাঁদতে ক্লান্ত জিদনি, চোখ ফুলে গেছে। জিদনি বিছানা থেকে উঠে জানালার কাছে গেল। জানালায় ভারী পর্দা টাঙানো, তাই বাইরের কিছু দেখা যাচ্ছে না। জিদনি জানালার পর্দাটা সরিয়ে গ্রিলে মাথা ঠেকে দাঁড়িয়ে আছে। মনের ভেতর উকি দিচ্ছে নানা রকম প্রশ্ন। বাবা মা কেমন আছে? টেনশনে হয়তো শেষ হয়ে গেছে। জিদনির ছোট ভাই তিহানের কথা মনে হতেই চোখ থেকে আবারও 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। তিহান কত আদরে গলায় বলেছিল, আপু তোর সাথে আমি তোর শ্বশুর বাড়ি যাব। কতটা নিরুপায় জিদনি তা তো কেউ জানে না। এভাবে কি ভালোবাসা পাওয়া যায়? বরঞ্চ তিক্ততাটা পারে।
দরজা খোলার শব্দ পেয়ে পেছনে তাকায় জিদ্দি। তুর্যকে দেখে বিরক্তিকর দৃষ্টিতে তাকায়, গা জ্বলে যায়। অসভ্য মানুষজন। তুমি ফোন ভেঙেছো কেন? আমার বাপের টাকায় কেনা ফোন আমি ভেঙেছি? কেন ভেঙেছি সেই জবাব তো আমি আপনাই দিতে বাধ্য না। জিদ্দির কথা শুনে চোয়াল শক্ত করে তুর্য বলে, খুব বড় বড় কথা বলতে শিখেছিস। তোর মতো চিপ মেন্টালিটির মানুষের সাথে কি বলা উচিত আমার? জিদ্দি মুখে তুই শুনে হাঁ করে তাকিয়ে থাকে তুর্য। জিদ্দি ওকে তুই বলবে ভাবতেও পারেনি। তুর্য বিস্ময় সুরে বলে, আমায় তুই বললি? তো কি বলা উচিত?